নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু দুটো রেসিপি, আর তার সাথে সম্পূর্ণ নিরামিষ একটা থালির আইডিয়াও শেয়ার করব। নিরামিষ দিনে কি রান্না করব সেটা নিয়ে চিন্তা তো আমাদের প্রায় সকলের মনেই থাকে। তো আজকের পর্বটি থেকে হয়তো কিছু সলিউশন পেয়ে যেতে পারেন। গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আর এরকম ওয়েদারে কোনো কাজ করতেই আমার খুব একটা ভালো লাগে না। তবে মেয়ের স্কুল রয়েছে, হাজব্যান্ডের অফিস রয়েছে, তাই রান্না তো করতেই হবে, না বলার উপায় নেই। তো আজকে মেয়ের পছন্দের সয়াবিন কষা বানাবো। তো প্রথমেই আমি একটা প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল এবং অল্প একটু নুন দিয়ে সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়েছি। এখানে 3 কাপ মতো সয়াবিন আছে, মানে মোটামুটি ওজনে 150 গ্রাম মতো সয়াবিন আছে। তো সয়াবিনটাকে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। তো ওদিকে সয়াবিনটা সেদ্ধ হোক, এদিকে আমি গ্রেভির প্রিপারেশনটা করে নিই। কড়াই গরম করে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে থেতো করা এলাচ এবং দারচিনি দিয়েছি, একটা শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়েছি। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এবং ডুমো টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে দুটো মাঝারি সাইজের আলু রয়েছে, মানে মাঝারির থেকেও একটু ছোট সাইজের আলু নিয়েছি আর কি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুটা আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি, এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আর যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ মতো আদাটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1.5 খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা কিন্তু সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন মতো, আর দেব 1 টিস্পুন মতোই জিরে গুঁড়ো। তারপর অল্প একটু জল দিয়ে এই সমস্ত উপকরণ একেবারে মিহি করে বেটে নিতে হবে। একদম বাড়িতে থাকা সাধারণ কিছু মশলাপাতি এবং উপকরণ দিয়েই কিন্তু এই সয়াবিন কষা আমি বানিয়ে নেব। এদিকে এতক্ষণে আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এই আলুর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রেখে মোটামুটি 2-3 মিনিট কষানোর পর দেখুন মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। তো এবার এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় এবং মশলাটা পুড়ে না যায়, আর জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্টও না হয়। তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে পাশের বার্নারে আমি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি অল্প ঘি দিয়ে সয়াবিনটা ভেজে নেব। যারা সয়াবিন ভেজে রান্না করেন না সাধারণত, তারা কিন্তু ডিরেক্টলি ওই যে কষানো হচ্ছে মশলাটা ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় সয়াবিন না ভেজে নিলে ওর মধ্যে একটা মানে সয়াবিনের একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা যায় না না ভাজা হলে। তাই আমি সয়াবিনটাকে ভালো করে ভেজে রান্না করাটাই পছন্দ করি। তো অল্প একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আমি। সয়াবিন ভাজতে আপনি যত তেল বা ঘি দেবেন সবটাই কিন্তু সয়াবিন ভাজার সময় অ্যাবজর্ব করে নেবে, সেই জন্য চেষ্টা করবেন একটু কম তেল বা ঘি ব্যবহার করে সয়াবিনটা ভাজার। তো সয়াবিনের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত সয়াবিনটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2-3 মিনিট ভাজলেই হবে। হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সয়াবিনটা। তো সয়াবিনটা খুব ভালো করে ভেজে নিয়ে এবার এই যে মশলা কষানো হচ্ছে তার মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট সময় নিয়ে। আর সয়াবিনটা নামিয়ে নেওয়ার পর যে ফ্রাইং প্যানে আমি সয়াবিনটা ভাজছিলাম তার মধ্যেই সামান্য একটু জল দিয়ে জল গরম করতে বসিয়েছি গ্রেভির জন্য। এদিকে আলু এবং মশলার সাথে সয়াবিনটাকে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর তারপর ওই গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে আমাদের বাড়িতে সয়াবিনটা একটু মাখামাখাই সবাই পছন্দ করেন, মানে একটু কষা কষা টাইপের, সেই কারণে আমি জল খুব বেশি দিলাম না এখানে। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি, তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। ততক্ষণে আমি এই সয়াবিন কষার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, অল্প একটু দারচিনি, 2-1টা লবঙ্গ, আর তার সাথে একটা ছোট এলাচ এবং অর্ধেকটা বড় এলাচ নিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণ সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব, মানে গোটা মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপর এই মশলাগুলোকে আধ ভাঙা করে নেব। এখানে গোটা জিরে নিয়েছি 1 চা চামচ, আর মৌরি নিয়েছি কিন্তু 1/2 চা চামচ, আর ওই 10-12টা মতোই গোটা গোলমরিচ নিয়েছি, একটা ছোট্ট টুকরো দারচিনি নিয়েছি, আর বাদবাকি সমস্ত কিছুর উপকরণ মানে পরিমাণটা তো বলেই দিলাম।
তো দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাগুলোর কালার কিন্তু হালকা একটু ডার্ক হতে শুরু করেছে। তো এবার এগুলো নামিয়ে নেব। নামিয়ে আমি হামানদিস্তাতেই এগুলোকে আধ ভাঙা করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। মিক্সিতে গুঁড়ো করতে চাইলে অবশ্যই কিন্তু মশলাগুলোকে আগে ভালো করে ঠান্ডা করে নিয়ে তবেই করবেন। তো এবার চলে যাচ্ছি আমাদের ফুটন্ত তরকারির দিকে। দেখুন কি সুন্দর টকবগিয়ে ফুটছে। আর এতক্ষণ রান্না হওয়ার পরে আলু তো ভালো মতো সেদ্ধ হয়েই গেছে এবং সয়াবিনটা তো অলরেডি সেদ্ধ করেই দিয়েছিলাম। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে, আর তার সাথে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন, তাতে রান্নার স্বাদ অনেকটা বাড়বে। আর যেহেতু টমেটোটা একটু বেশি ব্যবহার করেছি এখানে, তাই টমেটোর টক ভাবটাও কিন্তু এতে ব্যালেন্স হয়ে যাবে। দেখেই আশা করি বুঝতে পারছেন এই সয়াবিন কষাটা কতটা সুস্বাদু হবে। যাই হোক, ফাইনালি আরও একবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে সামান্য একটু ওপর থেকে ঘি দিয়ে দেব। আর কিন্তু আলাদা করে গরম মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম তাতে গরম মশলা রয়েছে। তাই সামান্য একটু ঘি দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। বাড়িতে তো আমরা সয়াবিন কষা, সয়াবিনের তরকারি অনেক রকমভাবেই তৈরি করি। তো নিরামিষ এই সয়াবিন কষার রেসিপিটা অবশ্যই আমার কথার উপর ভরসা করে একবার ট্রাই করে দেখবেন। মুখে লেগে থাকবে এর স্বাদ। আর ভাত হোক বা পোলাও অথবা ফ্রাইড রাইস অথবা যে কোনো ধরনের রুটি পরোটা দিয়ে এই সয়াবিন কষা খেতে দুর্দান্ত লাগবে। তো প্রথমেই আমি হাজব্যান্ডের অফিসের জন্য এটা প্যাক করে দিচ্ছি, একটু ঠান্ডা করে তারপর ঢাকা দেবো আর কি। তো মেয়ের স্কুল টিফিন এবং হাজব্যান্ডের অফিস টিফিনে আজকে এটাই থাকছে, এর সাথে থাকছে ঘি মাখানো রুটি। মেয়ে আমার সয়াবিন খেতে এত ভালোবাসে যে সারাদিন ধরে আজকে এই সয়াবিনই চলবে ওর। অলরেডি আমায় বলা হয়ে গেছে টিফিন নিয়ে যাব, আবার কিন্তু এসেও খাবো, মানে লাঞ্চেও সয়াবিন কষাই খাবে। আর হাজব্যান্ডের অফিস টিফিনের জন্য প্রত্যেক দিন তো দই থাকেই, তো ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি একটা বক্সের মধ্যে। আমি যখনই দই পাতি 1 লিটার দুধের দই পাতি, মানে ওই 1 লিটার ফুল ক্রিম দুধ থেকে সর তুলে নিয়ে তারপর ওই দুধটা দিয়ে দই পাতি, এবং সেটা কিন্তু আরামসে 2 থেকে 3 দিন চলে যায়। আচ্ছা, ওদের টিফিন পর্ব তো মিটলো। এবার লাঞ্চের জন্য আরও একটা পদ এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপি। তো আজকে বড়ি দিয়ে লাউ ফ্রাই করব। মানে একটা হয়তো লাউ ঘন্ট, তাতে কিছু মশলাপাতি যায়, আর এটা কিন্তু একদম সিম্পল হবে। প্রথমে অল্প একটু তেলে বড়ি ভেজে তুলে নিয়েছি, আর তারপর যা তেল ছিল তার মধ্যে আর সামান্য একটু তেল অ্যাড করেছি, এবং এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ঝিরিঝিরি করে গ্রেট করে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লাউটাকে কড়াইটা ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। কচি লাউ যেহেতু মোটামুটি 4 থেকে 5 মিনিটেই কিন্তু নরম হয়ে যায়। তো কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই লাউটা আমি রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখুন লাউ থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়েছে। সাইড থেকে দেখতেই পাচ্ছেন আরও বেশি জল ছেড়েছিল। আমি বেশ খানিকটা রান্না করে শুকিয়ে নিয়েছি। তো লাউ ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা বড়ি কয়েকটা গোটা দিয়ে দিলাম। এই বড়িগুলো গোটাই থাকবে, আর কিছু বড়ি একটু হামানদিস্তাতে আধ ভাঙা করে এর মধ্যে দেবো। তারপর হাই ফ্লেমে রেখে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। মানে এর মধ্যে কিন্তু একটু জল থাকবে না, জল জলে ভাবটা একেবারেই চলে যাবে। সেই সময় পর্যন্ত এটাকে ভালো করে একদম ঝুরঝুরে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সামান্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছি এর মধ্যে। লাউ আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় একটা সবজি, মানে আমার বাড়িতে আর কি সপ্তাহে অন্তত 2 দিন তো লাউ হয়ই। লাউ চিংড়ি, লাউ ডাল, লাউয়ের এরকম ফ্রাই, লাউ ঘন্ট, লাউ পোস্ত, অনেক কিছুই হয় আর কি। তো একটু শর্টে এই লাউ ফ্রাইয়ের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি লাঞ্চের থালিটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। একটু করলা আলু সেদ্ধ করেছিলাম, একটা বড় সাইজের করলা এবং অর্ধেকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। সেটাকেই সামান্য একটু নুন এবং অল্প একটু তেল, কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর থালির মধ্যেই দিয়ে দিলাম আমি লাউয়ের ফ্রাইটা। এদিকে রয়েছে মুগ ডাল, ওই 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া মুগ ডাল, তার সাথে সয়াবিন কষাটাও রয়েছে। এইভাবে সয়াবিন কষা বানালে কিন্তু আর এত কিছু পদ লাগেই না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু সয়াবিন ভালোবাসি বলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেতেই যে সয়াবিন খাবো তা তো হয় না, তাই অন্যান্য পদগুলো রান্না করা আর কি। আর আমি নিজে সয়াবিন ভীষণ কম খাই, মানে কি বলবো, মাসে বা 2 মাসে একবার হয়তো আমি সয়াবিন খাই। যেহেতু আমার থাইরয়েড আছে তাই সয়াবিনটা আমি অ্যাভয়েড করি। খেতে পছন্দ করলেও কিছু করার নেই, শরীরটা তো আগে।
আর এই থালিটা কিন্তু আমি আমার নিজের জন্য প্রিপেয়ার করলাম। আমি ওয়েট লস করার পরে এখন একটা ব্যালেন্স ডায়েট ফলো করি, তো এইভাবেই আমি আমার প্রত্যেক দিনের লাঞ্চের থালিটা সাজিয়ে নিই। ভাত একেবারেই কম, ডাল সবজি থাকে বেশ খানিকটা, মানে পর্যাপ্ত পরিমাণে, আর তার সাথে প্রোটিনটাও থাকে। ডাল সয়াবিন দুটো থেকেই আমি প্রোটিনটা পাবো, তার সাথে স্যালাড এবং টক দই কিন্তু মাস্ট। তো রেসিপিগুলো সহ আজকের এই লাঞ্চ থালি আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।